আচ্ছা, আমরা তোমরা অলরেডি রুটিন অনুসারে দেখছো যে আমাদের আজকে ফিজিক্স সেকেন্ড পার্টের ফিজিক্স সেকেন্ড পার্টের চ্যাপ্টার 5 স্টার্ট করব আমরা। আমরা এর আগে চ্যাপ্টার 4 শেষ করেছি। তো চ্যাপ্টার 5 এর নাম হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট, অথবা তাড়িৎ-চৌম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ। আচ্ছা, তোমরা যারা যারা জয়েন করলা তারা সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে ভিডিও আর সাউন্ড ক্লিয়ার কিনা। হ্যাঁ, একটু সবাই কমেন্ট করে জানাও। হ্যাঁ, একটু কমেন্ট করে সবাই জানাও যে ভিডিও অ্যান্ড সাউন্ড ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করে জানাও। আর যারা যারা এখন জয়েন করলা তারা সবাই ক্লাসটা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে নাও, অথবা তোমাদের ফ্রেন্ডকে ইনভাইট করো যেন সবাই ক্লাসটা ভালোভাবে করতে পারে। হ্যাঁ, অনেকে সালাম দিছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে আরেকজন কমেন্ট দেখতেছি যে রাশেদুল ইসলাম রাব্বি কল করছে, স্যার সেপ্টেম্বর পর্যন্ত তো সব স্কুল কলেজ অফ, ক্লাস নিয়ে কি করবেন? আচ্ছা, স্কুল কলেজ অফের জন্যই তো ক্লাস নেওয়া হচ্ছে, যেন তোমাদের কোনো পড়ালেখার যেন কোনো হ্যাম্পার না হয়, সেই জন্যই তো আমাদের এই আয়োজনটা। আর স্কুল কলেজ খোলা থাকলে তো আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা আর করা লাগতো না। হ্যাঁ, স্কুল কলেজ যেহেতু বন্ধ, সেই জন্য আমরা কলেজে আমরা এই শিক্ষা কার্যক্রমগুলো কন্টিনিউ করতে পারতেছি না, সেই জন্যই আমাদের অনলাইনের এই ব্যবস্থা। আর যদি আমরা এই ক্লাসগুলো এখন না নেই, এখন পরিস্থিতি যখনই স্বাভাবিক হোক, তখন কিন্তু আমরা কলেজ খুললে কিন্তু কলেজে এত সব সিলেবাস শেষ করা সম্ভব হবে না। তো ওই জন্য তোমাদের পড়ালেখা জানি ঘরে বসে অনেক দূর আগে যায়, সেই জন্য আমাদের এই চেষ্টা। তো আশা করি বুঝতে পারছো। ওকে, সাউন্ড, হ্যাঁ সাউন্ড ক্লিয়ার, ভিডিও সাউন্ড ক্লিয়ার। ওকে। আচ্ছা, ভিডিও যদি অনেকের যদি ক্লিয়ার না হয় তাহলে এই জাস্ট মোবাইলে দেখলে স্ক্রিনে ট্যাপ করে এই সেটিং থেকে 720 পিক্সেল সেট করবা, তাহলে ভিডিও ক্লিয়ার হবে। এটা অনেক আগেও অনেকবার বল। ওকে, তো আজকে আমরা স্টার্ট করব ফিজিক্স সেকেন্ড পার্টের চ্যাপ্টার 5। এর নাম হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট, আর বাংলা হলো তাড়িৎ-চৌম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ। আচ্ছা, তোমরা অলরেডি এই রুটিন দেখে বুঝছো যে আমাদের এই উইকে অনেক নতুন টিচার জয়েন করছে। যেমন আমাদের এই ফিজিক্সে আরেকজন টিচার ক্লাস নেবে। তো উনি হলো আমাদের মর্নিং শিফটের প্রভাষক মোহাম্মদ দাউদ ইকবাল স্যার। তো উনিও আমাদের সাথে জয়েন করবে আমাদের অনলাইন ক্লাসগুলোতে। তো উনি ফিজিক্স ফার্স্ট পার্ট পড়াবে, আর সেজন্য আমি আবার সেকেন্ড পার্টটাই শুরু করলাম। ঠিক আছে, আর আমি যেহেতু চ্যাপ্টার 4টা অলরেডি পড়িয়ে ফেলেছি, তাহলে চ্যাপ্টার 4-এর সাথে হলো চ্যাপ্টার 5 রিলেটেড। আর এই দুটা চ্যাপ্টার যদি তুমি পড়ো, ভালোভাবে যদি পড়ো, চ্যাপ্টার 4 অলরেডি অনেক ডিটেলস পড়ানো হয়েছে। যারা যারা মিস করছো আমাদের লেকচারগুলো দেখে নিতে পারবা, ফেসবুক পেজে আছে। তো চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5 যেহেতু রিলেটেড, তাহলে দেখো তুমি চ্যাপ্টার 4 আর 5 ভালোভাবে পড়লে তুমি দেখো বোর্ড এক্সাম অথবা এসএসসি এক্সামে তুমি এখান থেকে মানে ক্রিয়েটিভ কোশ্চেন কমন পাবাই। ঠিক আছে, এই দুটার থেকে কোশ্চেন কমন পাবাই। আর যদি ভাগ্য ভালো হয় তাহলে 2 চ্যাপ্টার থেকে 2টা পাইতে পারো, যে চ্যাপ্টার 4 থেকে একটা, চ্যাপ্টার 5 থেকে একটা। তো সেদিক থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই দুটা চ্যাপ্টার। আর অনেক সময় দেখা যায় এই দুটা চ্যাপ্টার থেকে মিক্সড করে কোশ্চেন করা হয়। তার মানে তুমি যদি যে কোনো একটা চ্যাপ্টার পড়ো, যেমন চ্যাপ্টার 4 অথবা 5, এই দুটা যদি যে কোনো একটা পড়ো, তাহলে কিন্তু তুমি একটা ফুল ক্রিয়েটিভ অ্যান্সার নাও করতে পারো, কারণ এই দুটা চ্যাপ্টার থেকে অনেক সময় মিক্সড করে কোশ্চেন করে।
তো যদি এই 4 আর 5 যদি তুমি এই 4 আর 5 এর যদি যে কোনো একটা পড়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু হবে না, যে 4 পড়লে অবশ্যই 5 পড়তে হবে। আর এই দুটো চ্যাপ্টার অনেক রিলেটেড, আর চ্যাপ্টার 4 এর চাইতেও চ্যাপ্টার 5টা অনেক ছোট, আরও অনেক ইজি, যেহেতু আমরা চ্যাপ্টার 4টা অলরেডি শেষ করে ফেলছি। তো ওখানে যে আমরা থিমগুলো শিখছি, যে বেসিকগুলো শিখছি, সেগুলোর কিছু কিছু আমাদের এই চ্যাপ্টার 5-এ কাজে লাগবে। ওকে, আচ্ছা, আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা অনেক ভালো লাগবে। আর প্রথম থেকেই সবাইকে রিকোয়েস্ট করব, হ্যাঁ, প্রথম থেকে সবাইকে রিকোয়েস্ট করব তোমাদের এই ফুল কনসেন্ট্রেশন দিবা। আর লেকচারগুলো তোমরা মিস করবা না, কারণ একটার সাথে একটা লেকচার লিঙ্কড করা। তোমরা চ্যাপ্টার 4-এ অলরেডি দেখছো যে আগের লেকচারটা যদি তোমরা কেউ মিস করো, এর পরের লেকচারটা আসলে বুঝবা না। তো এখানে যে স্লাইডগুলো আমার তৈরি করা, সেগুলো সবগুলোর সাথে একটা লিঙ্ক করা, তার মানে এক লেকচারের সাথে অন্য লেকচারটা লিঙ্ক করা। তো সেই জন্য আসলে তোমাকে যে সিরিয়াল মতোই দেখতে হবে, অথবা সিরিয়াল মতোই ক্লাস অ্যাটেন্ড করতে হবে। তো যদি সিরিয়াল মতো সবাই ক্লাসে অ্যাটেন্ড করো আর ফুল কনসেন্ট্রেশন দাও, তাহলে আশা করি এই চ্যাপ্টারটাও তোমাদের কাছে অনেক ইজি মনে হবে। ঠিক আছে, তো আমরা আর কথা না বাড়াই, তো আমরা আমাদের লেকচারে চলে যাই। ওকে, এখনো যারা যারা জয়েন করলা, অথবা যারা এখনো জয়েন করনি, তোমাদের ফ্রেন্ড যারা জয়েন করেনি তাদেরকে জানাই দাও যে ক্লাসে জয়েন করার জন্য। ওকে, আমরা মূল লেকচারে চলে যাই। আচ্ছা, প্রথমে দেখো, আমরা দেখব যে ম্যাগনেটিক ফ্লাক্স অথবা চৌম্বক ফ্লাক্স এটা কি। দেখো, চৌম্বক ফ্লাক্স অথবা ম্যাগনেটিক ফ্লাক্স এটা এটা কি সেটা আমরা দেখব, যে চৌম্বক ফ্লাক্স অথবা ম্যাগনেটিক ফ্লাক্স। আচ্ছা, এই কনসেপ্টটা বোঝার জন্য দেখো, আমরা প্রথমে একটা বার ম্যাগনেটের এটা সাউথ পোল নিলাম। দেখো, বার ম্যাগনেটের এটা সাউথ পোল নিলাম, আবার ঠিক এর সমান্তরাল অথবা প্যারালাল আমরা আরেকটা নর্থ পোল সেট করলাম। দেখো, এখানে একটা সাউথ পোল নিলাম। দেখো, যদিও এরকম এই সাউথ পোল এরকম ইন্ডিভিজুয়াল ডিভাইড করা যায় না, তো আমরা বোঝার সুবিধার্থে এটা কনসিডার করে নিলাম যে এই পাশে সাউথ পোল আর এই পাশে নর্থ পোল। তাহলে এখন তোমরা অলরেডি এই চ্যাপ্টার 4-এ অলরেডি আমরা দেখছি যে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স অথবা চৌম্বক বলরেখা নর্থ পোল থেকে বের হয়, সাউথ পোলে গিয়ে শেষ হয়। ঠিক আছে, নর্থ পোলে, হ্যাঁ, নর্থ পোল থেকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স অথবা চৌম্বক বলরেখাগুলো বের হয় এবং সাউথ পোলে গিয়ে শেষ হয় অথবা টার্মিনেট হয়। তো আমরা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলোকে আমরা বলতে পারি। দেখো দেখো এই নর্থ পোল থেকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো ইমিট হচ্ছে, আর সাউথ পোলে গিয়ে টার্মিনেট হচ্ছে অথবা শেষ হচ্ছে। আর তাহলে এই দুইটা প্লেটের ইন্টারমিডিয়েট যে স্পেসটা, মাঝখানে যে ফাঁকা জায়গাটা, সেখানে আমরা বলতে পারি একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে অথবা একটা সুষম চৌম্বক ক্ষেত্র আছে। আমরা এটা বলতে পারি যে এই দুইটা পোলের ইন্টারমিডিয়েট যে ভ্যাকেন্ট স্পেসটা আছে, এমটি স্পেসটা অথবা ফাঁকা জায়গাটা, সেখানে দেখো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে বলে আমরা চিন্তা করতে পারি, এটা কনসিডার করে নিতে পারি। কারণ দেখো, এখানে যে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো অথবা চৌম্বক বলরেখাগুলো, সেই সবগুলোই ধরো প্যারালাল অথবা সমান্তরাল, এবং সবগুলোর ডাইরেকশন একই দিকে, সবগুলোর দিক একই দিকে। আচ্ছা, তাহলে আমরা দেখো, তাহলে এখানে মাঝখানে যেহেতু একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে, আর ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড যেহেতু, সেহেতু আমরা বলতে পারি যে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স অথবা চৌম্বক যে বলরেখাগুলো, সেগুলো সবগুলো পরস্পর সমান্তরাল থাকবে, মিউচুয়ালি প্যারালাল থাকবে, আবার সবগুলো ডাইরেকশন অথবা দিক একই দিকে থাকবে। ওকে, তো এখন এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দেখো, এই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা যদি এরকম একটা যে ইমাজিনারি একটা সারফেস চিন্তা করি, দেখো ইমাজিনারি একটা সারফেস অথবা কাল্পনিক একটা তল চিন্তা করি, অথবা একটা ক্ষেত্রফল চিন্তা করি। দেখো, এই ইমাজিনারি সারফেস অথবা এরিয়াটা, এটা দেখো এই ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের পারপেন্ডিকুলার অথবা ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার। দেখো, চিত্র থেকে ইজিলি বোঝা যাচ্ছে যে এই তলটা
এই চৌম্বক ক্ষেত্র অথবা চৌম্বক বলরেখার সাথে লম্ব। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র অথবা চৌম্বক বলরেখার সাথে লম্ব। ঠিক আছে, আচ্ছা এখন একটু লক্ষ্য করো যে এই যে আমরা এই এরিয়াটা চিন্তা করলাম অথবা এই সারফেসটা চিন্তা করলাম, এটা যে কোনো এরিয়ার একটা সারফেস হতে পারে, একটা প্লেন হতে পারে যে কোনো এরিয়ার। ঠিক আছে, এই প্লেনটা আমরা পারপেন্ডিকুলারলি রাখলাম, পারপেন্ডিকুলারলি সেট করলাম অথবা পারপেন্ডিকুলারলি সেট করলাম অথবা লম্বভাবে সেট করলাম। এখন এই ফিগার থেকে তোমরা দেখতেছো অথবা চিত্র থেকে দেখতেছো যে এই যে ইমাজিনারি যে তলটা আমরা চিন্তা করলাম, কাল্পনিক যে তলটা চিন্তা করলাম আমরা, এই কাল্পনিক তলের ভেতর দিয়ে দেখো, এই কাল্পনিক তলের ভেতর দিয়েও কিছু কিছু এই চৌম্বক বলরেখা পাস করতেছে। ঠিক আছে, আবার দেখো কিছু কিছু চৌম্বক বলরেখা অথবা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এই সারফেসের বাহির দিয়েও পাস করতেছে। দেখো এগুলো যেমন বাহির দিয়ে পাস করতেছে, এগুলা এই সারফেসের মধ্যে দিয়ে যায়নি। তাহলে এখন দেখো সারফেসের মধ্যে দিয়েও, এই সারফেসটার মধ্যে দিয়ে কিছু কিছু পরিমাণ চৌম্বক বলরেখা পাস করতেছে এই সারফেসটার মধ্য দিয়ে। এখন এই চৌম্বক ফ্লাক্স অথবা ম্যাগনেটিক ফ্লাক্স এটা বলতে আসলে বোঝায় যে আমরা যে এরিয়াটা কনসিডার করলাম, দেখো যে সারফেসটা কনসিডার করলাম, এই সারফেসটার মধ্যে টোটাল কতগুলো চৌম্বক বলরেখা অতিক্রম করতেছে। জাস্ট আমরা যে সারফেসটা চিন্তা করলাম, এই সারফেসটার মধ্যে দিয়ে মোট কতগুলো চৌম্বক বলরেখা অথবা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাস করতেছে। ঠিক আছে, টোটাল নাম্বার অফ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স অথবা যে মোট চৌম্বক বলরেখার সংখ্যা, যে এই সারফেসটার মধ্যে কতগুলো পাস করতেছে। দেখো এই সারফেসের বাইরে দিয়েও কিন্তু অনেকগুলো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাস করতেছে, সেগুলোকে আমরা কনসিডার করব না। জাস্ট এই যে সারফেসটা আমরা চিন্তা করলাম, এই সারফেসের মধ্যে দিয়ে কতগুলো চৌম্বক বলরেখার সংখ্যা পাস করবে, কতগুলো চৌম্বক বলরেখা পাস করবে অথবা অতিক্রম করবে, সেই সংখ্যাটাকে বলা হলো চৌম্বক ফ্লাক্স। ঠিক আছে, সেই সংখ্যাটাকে বলা হলো চৌম্বক ফ্লাক্স অথবা ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে আমরা দেখো এই ম্যাগনেটিক ফ্লাক্সের যে ডেফিনেশনটা অথবা ম্যাগনেটিক ফ্লাক্সের যে সংজ্ঞাটা, সেটা আমরা এইভাবে দিতে পারি। দেখো যে কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি বদ্ধ তল বা ক্ষেত্রফল চিন্তা করলে, দেখো কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা বদ্ধ তল অথবা ক্ষেত্রফল চিন্তা করলে, ওই ক্ষেত্রফলের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত চৌম্বক বলরেখা অথবা ক্ষেত্ররেখার সংখ্যাকে, দেখো মোট চৌম্বক বলরেখা অথবা ক্ষেত্ররেখার সংখ্যাকে ওই ক্ষেত্রফলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স বলে। তার মানে কি, এই ক্ষেত্রফলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স বলে। আচ্ছা, চৌম্বক ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করব। এটা একটা গ্রিক সিম্বল ফাই, এটা ক্যাপিটাল ফাই বলতে পারো, ফাই দিয়ে রিপ্রেজেন্ট করব। তো আমরা ইংলিশে বলতে পারি দেখো যে ইফ এ ক্লোজ সারফেস অর এরিয়া ইজ কনসিডার্ড উইথিন এ ম্যাগনেটিক ফিল্ড, দেখো ইফ এ ক্লোজড সারফেস অর এরিয়া ইজ কনসিডার্ড উইথিন এ ম্যাগনেটিক ফিল্ড, দেন দ্য টোটাল ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, দেখো টোটাল ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স or দেখো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স pass through that area is called magnetic flux corresponding to that area, and magnetic flux is denoted by capital phi. ঠিক আছে, এটা একটা গ্রিক সিম্বল। তো আমরা ফ্লাক্সকে ডিফাইন করব অথবা ডিনোট করব ফাই দিয়ে। ওকে, তো আশা করি সবাই ম্যাগনেটিক ফ্লাক্স, দেখো আশা করি আবার সবাই, আচ্ছা দেখো তাহলে এই ম্যাগনেটিক ফ্লাক্স অথবা চৌম্বক ফ্লাক্স কি জিনিস সেটা আসলে তোমরা বুঝছো আশা করি। যে এটার মেইন থিম হলো যে আমরা যদি একটা এরিয়া চিন্তা করি, একটা সারফেস চিন্তা করি, এই সারফেসটার মধ্যে টোটাল কতগুলো চৌম্বক বলরেখার সংখ্যা, মানে কতগুলো চৌম্বক বলরেখা পাস করবে অথবা অতিক্রম করবে, টোটাল নাম্বার অফ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাসিং থ্রু দিস ইমাজিনারি সারফেস অর এরিয়া। ঠিক আছে, তাহলে এই নাম্বারটাকে বলা হলো ম্যাগনেটিক ফ্লাক্স। ঠিক আছে, যতগুলো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, এই নাম্বারটাকে বলা হলো ম্যাগনেটিক ফ্লাক্স। তো ম্যাগনেটিক ফ্লাক্স অথবা চৌম্বক ফ্লাক্সের ডেফিনেশন আমরা আরেকটা লিখব। তো এটা হলো এই ম্যাগনেটিক ফ্লাক্সটা বোঝার জন্য মেইন থিম। তো তোমরা আসলে এক্সামে যেটা লিখবা সেটা এটা লেখার আসলে দরকার নাই। তো আমরা এই ম্যাগনেটিক ফ্লাক্সের আরেকটা ডেফিনেশন পড়ব, তোমরা এক্সামে ওইটা লিখবা। আচ্ছা, এটা লিখলেও প্রবলেম নাই, কিন্তু তোমরা এই নেক্সট যে আমরা ডেফিনেশনটা পড়ব, যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন সহকারে, সেই ডেফিনেশনটা তোমরা এক্সামের কপিতে লিখবা। ঠিক আছে, তো এটা আসলে ম্যাগনেটিক ফ্লাক্স আসলে জিনিসটা কি, টার্মটা কি জিনিস, সেটা বোঝার জন্য আমরা এই টাইপের একটা ডেফিনেশন দেখলাম। ওকে, আচ্ছা এটা লাস্টে এটা কে কমেন্ট করলো বুঝলাম না।
এফ আর আই এ আর আই এ এল এস এফ এ, এটা আসলে প্রনাউন্সিয়েশনটা আমি আসলে পারতেছি না। কমেন্ট করছে যে এই চ্যাপ্টারটা কি শেষ হবে না স্যার, এটার কয়টা লেকচার লাগবে স্যার আরও? আচ্ছা, এটা আমাদের এই চ্যাপ্টারের এটাই ফার্স্ট লেকচার, ঠিক আছে, এটাই এই চ্যাপ্টারের ফার্স্ট লেকচার। ওকে, তুমি আসলে মনে হয় নতুন জয়েন করছো অথবা ক্লাস মিস করছো, সেই জন্য হয়তো বোঝোনি। হ্যাঁ, এটা এটা আমাদের নিউ চ্যাপ্টার, আজকে ফার্স্ট লেকচার। ওকে ওকে, থ্যাংক ইউ, তোমাকে সবাই অ্যান্সার দিয়ে দিচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে, যে দীপ্ত রয়, তারপরে সাবিকুন নাহার পান্না অলরেডি অ্যান্সার দিয়ে দিছে তোমাকে। তো আশা করি, হ্যাঁ, আশা করি বুঝছো। আচ্ছা, ওকে। আচ্ছা শোনো, তাহলে আমরা দেখো এই ম্যাগনেটিক ফ্লাক্স, দেখো ম্যাগনেটিক ফ্লাক্স অথবা চৌম্বক ফ্লাক্স এটা কি কি টার্মের উপর ডিপেন্ড করে, দেখো কি কি টার্মের উপর ডিপেন্ড করে। আচ্ছা, যেহেতু আমাদের দেখো বলছি যে চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5 রিলেটেড, তাহলে অনেক কিছু রিলেটেড পাবা এখানে, যে অনেক সময় সেমও মনে হতে পারে, ঠিক আছে, যেহেতু রিলেটেড তাহলে এই দুটা আমরা চ্যাপ্টার 4 এর অনেকগুলো থিম আমরা এখানে ইউজ করব। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা এখানে যে দেখো ম্যাগনেটিক ফ্লাক্স, দেখো ম্যাগনেটিক ফ্লাক্স মানে যে ডেফিনেশনটা আমরা পড়লাম, এখন আমরা দেখব যে ম্যাগনেটিক ফ্লাক্সটা আসলে কি কি টার্মের উপর ডিপেন্ড করে। আচ্ছা, একটু লক্ষ্য করো, এই ফিগার থেকে একটু নোটিস করো, তাহলে তোমরা ইজিলি বুঝবা যে আসলে ম্যাগনেটিক ফ্লাক্সটা কি কি টার্মের উপর ডিপেন্ড করে। দেখো আমরা যে এরিয়াটা কনসিডার করছি, দেখো আমরা যে এরিয়াটা কনসিডার করলাম, এই এরিয়াটা কিন্তু এর ভ্যালু কিন্তু যে কোনো ভ্যালু হতে পারে। তার মানে আমরা দেখো দেখো আমরা এখানে এই এই যে এরিয়াটা আমরা কনসিডার করছি, যদি এই এরিয়াটা আমরা আরো একটু করতাম, এই এরিয়া একটু বড় করে নিতাম, লার্জ করে নিতাম, তাহলে কিন্তু এই এরিয়াটার মধ্যে দিয়ে এই পাসিং ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের যে নাম্বার সেটা কিন্তু ইনক্রিজ করতো, ঠিক আছে। যদি দেখো আমরা এরিয়াটাকে যদি আমরা বড় করে নিই, এই এরিয়াটাকে যদি অনেক লার্জ করে নিই, তাহলে দেখো এর মধ্যে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের যে নাম্বারটা সেটাও কিন্তু ইনক্রিজ করবে অথবা বেশি হবে। তার মানে যে চৌম্বক ফ্লাক্স অথবা ম্যাগনেটিক ফ্লাক্স এটা এই যে সারফেসটা আমরা কনসিডার করছি, এই সারফেসটার এরিয়ার উপর ডিপেন্ড করে অথবা ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। এর মিনিং হলো যদি এরিয়াটা যদি লার্জ হয় তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সও লার্জ হবে, যদি এরিয়াটা স্মল হয় তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সও স্মল হবে। ওকে, আচ্ছা, ওকে, তাহলে তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে এরিয়ার উপর ডিপেন্ড করে, যে ম্যাগনেটিক ফ্লাক্সটা এরিয়ার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আবার আমরা দেখো এইটা জানি, যদি এই ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ অথবা প্রাবল্যটা বৃদ্ধি পায়, মানে ম্যাগনেটিক ফিল্ডের যে শক্তিটা সেটা যদি মানে আমরা ইনক্রিজ করে দিই, এর স্ট্রেংথটা যদি আমরা বাড়াই দিই, তাহলে আমরা জানি যে এই ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এই নাম্বারটা কিন্তু বাড়ে। দেখো এবার আমরা এরিয়া ফিক্সড চিন্তা করলাম, এরিয়া আমরা চেঞ্জ করলাম না, ধরে নিলাম এরিয়া ফিক্সড, তাহলে এরিয়া ফিক্সড রেখে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বাড়াই দিই, ইনক্রিজ করে দিই, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলোর ডেন্সিটি বাড়বে, অথবা এরা আরও বেশি সংখ্যক ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স তৈরি হবে এখানে। তাহলে এখানে দেখো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স যদি অনেক বেশি হয়, তাহলে আলটিমেটলি এই এরিয়াটার মধ্যে বেশি সংখ্যক চৌম্বক বলরেখা অথবা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাস করবে। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যালু অথবা স্ট্রেংথ, দেখো ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যালু অথবা স্ট্রেংথ যদি আমরা এইটা ইনক্রিজ করি, তাহলেও ম্যাগনেটিক লাইন্স মানে ওই ম্যাগনেটিক ফ্লাক্স অথবা চৌম্বক ফ্লাক্স এটা বৃদ্ধি পাবে অথবা বাড়বে। তাহলে আমরা বুঝলাম যে এরিয়ার উপরও ডিপেন্ড করে, ম্যাগনেটিক ফ্লাক্সটা এরিয়ার উপর ডিপেন্ড করে। আবার সেকেন্ড টাইমে দেখো যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু অথবা স্ট্রেংথের উপর ডিপেন্ড করে, স্ট্রেংথের উপর ডিপেন্ড করে। ওকে, আচ্ছা, আবার একটু লক্ষ্য করো, আমরা এই সারফেসটার আমরা এরিয়াও চেঞ্জ করলাম না, আবার ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যালু অথবা স্ট্রেংথ এটাকে আমরা চেঞ্জ করলাম না, দুইটাকে আমরা ফিক্সড রাখলাম, ঠিক আছে। কিন্তু এই যে মানে সারফেসটা, এই সারফেসটাকে যদি আমরা একটু অ্যাঙ্গেল করে সেট করি, এখন তো একদম পারপেন্ডিকুলারকে মানে পারপেন্ডিকুলারলি অথবা লম্বভাবে সেট করছি, এখন যদি আমরা একটু এটা অ্যাঙ্গেল করে সেট করি, মানে তাহলে দেখবা এই সারফেসটার মধ্যে অনেকগুলো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স আর পাস করবে না। যে এটাকে অ্যাঙ্গেল করে সেট করলে দেখো কিছু মানে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স ওপর দিয়ে যাবে, আবার কিছু নিচ দিয়ে যাবে। তার মানে যে এই সারফেসটা আমরা
ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কিভাবে সেট করছি, কত অ্যাঙ্গেলে সেট করলাম, ঠিক আছে। তো এই অ্যাঙ্গেলটার উপরে ডিপেন্ড করে, অথবা এই সারফেসটাকে আমরা কিভাবে সেট করছি সেই মানে এই অ্যালাইনমেন্টের উপর ডিপেন্ড করে। যে আমরা যদি একদম পারপেন্ডিকুলারলি রাখি এরকম করে, যে মানে চিত্রতে দেখতেছো ফিগারে, তাহলে এই সারফেসটার মধ্যে ম্যাগনেটিক লাইন করবে। আবার যদি আমরা বিভিন্ন অ্যাঙ্গেল করে রাখি, ইনক্লাইন করে রাখি, তাহলে কিন্তু ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের সংখ্যা কমে যায়। আর ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের সংখ্যা যদি কমে যায়, তাহলে এই ম্যাগনেটিক ফ্লাক্স অথবা চৌম্বক ফ্লাক্সও কমে যাবে। ওকে, ওকে, তাহলে দেখো আমরা কি কি টার্মের উপর ডিপেন্ড করে সেগুলো একটু আমরা লিখে রাখি। যে ম্যাগনেটিক ফ্লাক্স ডিপেন্ডস অন, দেখো ম্যাগনেটিক ফ্লাক্স ডিপেন্ডস অন এই চৌম্বক ক্ষেত্রের মানের উপর ডিপেন্ড করে। দেখো ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড এই বি এর উপর ডিপেন্ড করে। বিটা হলো এই চৌম্বক ক্ষেত্রের মান অথবা ভ্যালু, ঠিক আছে। আর সেকেন্ডটা হলো এই তলটির ক্ষেত্রফল, ঠিক আছে, এই সারফেসটার ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে, এর উপর ডিপেন্ড করে। আচ্ছা, আরেকটা টার্ম আমি কি বললাম, যে তলটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে কিভাবে আছে, যে এটা কি আমি পারপেন্ডিকুলারলি সেট করছি নাকি বিভিন্ন অ্যাঙ্গেল করে সেট করলাম, ঠিক আছে। তো ওইটার উপর ডিপেন্ড করে যে এই ফ্লাক্স কত হবে, ঠিক আছে। হাউ দ্য সারফেস ইজ প্লেসড ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড, তার মানে এই সারফেসটা আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কিভাবে প্লেস করছি, কত অ্যাঙ্গেলে প্লেস করছি অথবা কতভাবে কাত করে রাখছি নাকি সোজা করে রাখছি, সেটার উপরেও ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে এই ফ্লাক্সগুলো দেখো কি কি টার্মের উপর ডিপেন্ড করলো, সেটা আমরা এখান থেকে ইজিলি বুঝলাম চিত্রটা থেকেও, চিত্রটার হেল্প নিয়ে। এখন দেখো আমরা আরেকটু ডিটেলস ভাবে বুঝবো যে ফ্লাক্স আসলে কখন কিরকম হবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু এই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেনে এই দুই চ্যাপ্টার থেকে অনেক বেশি কোশ্চেন আসে, যেহেতু এই দুটো চ্যাপ্টার অনেক টেকনিক্যাল। তো এখান থেকে দেখো অনেক কোশ্চেন পাবা, বিভিন্ন ফিগার দিয়ে বেশিরভাগ মানে কোশ্চেনগুলো দেয়, বিভিন্ন চিত্র দিয়ে মানে কোশ্চেনগুলো দেয়। তো আসলে কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমাকে যেভাবে কোশ্চেন করুক না কেন তুমি আসলে অ্যান্সার করতে পারবা। ওকে, হ্যাঁ, আবার আবার তুমি কমেন্ট করছো যে স্যার আমি তো প্রথমে তড়িৎ হ্যাঁ লেখা দেখেই চ্যাপ্টার 4 মনে করছি। হ্যাঁ, ওই জন্যে আসলে হুট করে কমেন্ট না করে আগে পরিস্থিতি বোঝা লাগে যে পরিস্থিতিটা আসলে কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেহেতু ফার্স্ট লেকচার থেকে পাইলাম এই চ্যাপ্টারটা, সেই জন্য প্রথম থেকেই, হ্যাঁ প্রথম থেকে ভালোভাবে করো, তাহলে আশা করি এই চ্যাপ্টারটা আরও ক্লিয়ার হবে তোমার, ঠিক আছে। আচ্ছা, মাহবুবা মিম কমেন্ট করছে যে সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা, সাউন্ড তো ক্লিয়ার মনে হচ্ছে, কারণ আমি লাইভটা দেখতেছি। তোমারটা যদি ক্লিয়ার না হয় তাহলে তুমি একটু রিফ্রেশ করো অথবা নতুন করে জয়েন করো, তাহলে আশা করি সাউন্ড ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সাউন্ড মাঝে মাঝে একটু প্রবলেম হতে পারে, কারণ এটা হলো নেটওয়ার্কের প্রবলেমের কারণে একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা দেখো এই ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেটাকে আমরা একটু সিম্পলভাবে এভাবে রিপ্রেজেন্ট করলাম। তো এরকম অনেক ফিগার আমরা প্রিভিয়াস চ্যাপ্টার আমরা দেখছি। তো এটা হলো ম্যাগনেটিক ফিল্ড, আর এগুলো হলো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এগুলো। তো আমরা যদি দেখো এই ম্যাগনেটিক ফিল্ডের, দেখো এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা ওই সারফেসটা যদি আমরা এভাবে কনসিডার করি, দেখো যে এই যে এখান থেকে দেখো এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমরা সারফেসটা এভাবে চিন্তা করি, দেখো এই চ্যাপ্টার 4-এ অথবা আগের চ্যাপ্টারে আমরা কিন্তু দেখছি যে সারফেস অথবা এরিয়া এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা অবশ্যই তোমাদের মনে আছে। হ্যাঁ এখানে, হ্যাঁ তো তোমার ইয়মনা, তো তোমার প্রোফাইল নেম এরকম কেন? হ্যাঁ তুমি তো আমার সেকশনের স্টুডেন্ট। হ্যাঁ তো তোমার তোমার প্রোফাইল নেমটা এরকম কেন? তোমার প্রোফাইল আসলে অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা কি সেটা একটু আমাকে জানাবা প্লিজ। হ্যাঁ ইয়ামনা, তোমাকে তো আমি খুব ভালো করে চিনি, আমার সেকশনের স্টুডেন্ট। তো তুমি আগের আগের চ্যাপ্টারগুলো করোনি? এই চ্যাপ্টার 4 যখন আমরা করে সেটা আশা করি করছো, ঠিক আছে। ওকে, তাহলে এখনকার এই লেকচারটা ভালো করে দেখো, তাহলে আশা করি ভালোভাবে বুঝবা। আচ্ছা দেখো, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা যে সারফেসটা চিন্তা করলাম, সেই সারফেসটাকে আমরা এভাবে চিন্তা করলাম। দেখো এই সারফেসটা আমরা জানি যে সারফেস অথবা এরিয়া কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, যে আমরা জানি যে এরিয়া অথবা এটা একটা ভেক্টর কোয়ান্টিটি এটা।
তো আমরা অলরেডি জানি যে এরিয়ার যে ডাইরেকশনটা অথবা ক্ষেত্রফলের যে দিকটা সেটা হলো সারফেসটার উপর লম্ব অথবা পারপেন্ডিকুলার। তাহলে দেখো এই যে সারফেসটা আমরা চিন্তা করলাম, যে এই সারফেসটার এরিয়া অথবা এই সারফেসটার যে ডাইরেকশন অথবা দিকটা সেটা কিন্তু এই সারফেসটার উপর লম্ব অথবা পারপেন্ডিকুলার। আর এটাকে আমরা এরিয়া ভেক্টর এ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো এরিয়া ভেক্টর এ, তাহলে দেখো এটাকে আমরা এরিয়া ভেক্টর দিয়ে চিন্তা করতে পারি, এরিয়া ভেক্টর এ। তাহলে এখন একটু লক্ষ্য করো যে এখানে ম্যাগনেটিক ফিল্ড, একটু খেয়াল করো, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন অথবা চৌম্বকের দিক এবং এই এরিয়া ভেক্টর, দেখো এই এরিয়া ভেক্টর এই দুটার ইন্টারমিডিয়েট যে অ্যাঙ্গেলটা, দেখো এই দুটার যে ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল এটা কিন্তু 90 ডিগ্রি। দেখো ফিগার থেকে ইজিলি তুমি বুঝতে পারতেছো 90 ডিগ্রি। তাহলে যদি আমরা একটা প্লেন যদি এইভাবে সেট করি, দেখো একটা সারফেসটাকে যদি আমরা এইভাবে সেট করি, তাহলে অ্যাকচুয়ালি দেখো এই সারফেসটার মধ্যে দিয়ে কোনো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাস করবে না। দেখো এই সারফেসটার মধ্যে দিয়ে কোনো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাস করবে না। আচ্ছা, এর মানে হলো দেখো এই সারফেসটার প্লেন আর ম্যাগনেটিক ফিল্ডের প্লেন সেম। দেখো এই সারফেসটার প্লেন আর ম্যাগনেটিক ফিল্ডের যে প্লেনটা সেটা সেম। আবার তুমি এই সারফেসে যদি এরিয়া ভেক্টর চিন্তা করো, ঠিক আছে, অথবা ক্ষেত্রফল ভেক্টর যদি চিন্তা করো, তাহলে এই ক্ষেত্রফল ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ অথবা ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, দেখো সেক্ষেত্রে এই সারফেসটার মধ্যে দিয়ে কোনো বলরেখা পাস করবে না অথবা কোনো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাস করবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি দেখো জিরো ফ্লাক্স। তার মানে কি, দেখো এই সারফেসটার মধ্যে দিয়ে যেহেতু কোনো চৌম্বক বলরেখা পাস করতেছে না, অতিক্রম করতেছে না, তাহলে এখানে দেখো এই ফিগারের জন্য আমরা বলতে পারি যে এখানে ফ্লাক্স জিরো অথবা জিরো ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স হলো জিরো। ওকে, তো এখন দেখো যে এই প্লেনটাকে যদি আমরা একটু এরকম অ্যাঙ্গেল করে রাখি, দেখো এই প্লেনটাকে আমরা একটু এরকম অ্যাঙ্গেল করে রাখলাম, তো এটাকে যেভাবেই রাখি এই এরিয়া ভেক্টরটার কিন্তু অলওয়েজ সারফেসটার উপর পারপেন্ডিকুলার হবে। দেখো সারফেসটাকে আমরা যেভাবেই রাখি না কেন, যে এই যে এরিয়া ভেক্টরটা, এই যে এরিয়া ভেক্টরটা এটা কিন্তু অলওয়েজ এই তলটার উপর লম্ব হবে অথবা তলটার উপর পারপেন্ডিকুলার হবে। তো এরকম, তো এখন কি করলাম, দেখো এখানে দেখো ফ্লাক্স জিরো, তার মানে কি এই সারফেসটার মধ্যে কোনো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাস করতেছে না। তো এখন কি করলাম, এই সারফেসটাকে আমরা একটু অ্যাঙ্গেল করে সেট করলাম এইভাবে। তো এইভাবে অ্যাঙ্গেল করে সেট করলে যদি আমরা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো এইভাবে চিন্তা করি, তাহলে দেখো এই সারফেসটার মধ্যে দিয়ে এখন কিছু কিছু ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাস করতেছে। দেখো ঠিক আছে, দেখো একটা স্মল অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাস করতেছে এটা, তা কিন্তু সবগুলো পাস করতেছে না। দেখো সবগুলো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স কিন্তু এই এরিয়াটার মধ্যে পাস করতেছে না। ওকে, তাহলে এখন এই ক্ষেত্রে দেখো যে এই ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশনটা, সেটার ডাইরেকশনটা আমরা এইভাবে চিন্তা করলাম এইদিকে, আর এরিয়া ভেক্টর হলো এটা, দেখো এরিয়া ভেক্টর এটা, আর এটা হলো ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশন, এটার আমি একটা প্যারালাল লাইন ড্র করলাম। দেখো ম্যাগনেটিক ফিল্ডের যে এই ডাইরেকশন সেটার আমরা একটা প্যারালাল লাইন ড্র করলাম। তো এখন এই এরিয়া ভেক্টর অথবা ক্ষেত্রফল ভেক্টর আর চৌম্বক ক্ষেত্রের যে মধ্যবর্তী কোণ, এটাকে আমরা থেটা চিন্তা করলাম। দেখো দেখো এই ফিগারের জন্য কিন্তু থেটা ইকুয়ালস 90 ডিগ্রি ছিল। দেখো এই ফিগারের জন্য থেটা ইকুয়ালস কিন্তু 90 ডিগ্রি ছিল, 90 ডিগ্রি ছিল, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু দেখো 90 ডিগ্রি চেয়ে একটু কমে গেল। ঠিক আছে, তার মানে কি অ্যাঙ্গেলটা যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, এটাকে আমরা থেটা বলবো। তাহলে দেখো যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রির চেয়ে কমে যায়, সেক্ষেত্রে দেখো যে এই ফ্লাক্স কিন্তু ইনক্রিজ করবে। দেখো এখানে হলো ফ্লাক্স একদম জিরো ছিল, আর এখানে কিন্তু কিছু কিছু মানে কিছু পরিমাণ ফ্লাক্স আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি যে মিডিয়াম ফ্লাক্স অথবা মাঝারি ফ্লাক্স বলতে পারি। হ্যাঁ, মিডিয়াম ফ্লাক্স অথবা মাঝারি ফ্লাক্স বলতে পারি এটাকে। ওকে, আচ্ছা, এরপর যদি দেখো এই সারফেসটা আমরা আর একটু অ্যাঙ্গেল করে যদি সেট করি, এইভাবে সেট করলাম একদম। দেখো এবার ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই সারফেসটা পারপেন্ডিকুলার, এরকম করে একদম সেট করলাম। সেক্ষেত্রে যদি আমরা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো আমরা এভাবে চিন্তা করি, তখন দেখো এই প্রত্যেকটা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এই সারফেসটার মধ্যে দিয়ে পাস করছে। ওকে, দেখো প্রত্যেকটা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স অথবা প্রতিটা চৌম্বক বলরেখা এই তলটার মধ্য দিয়ে পাস করলো। ওকে, তাহলে এই ফিগারের ক্ষেত্রে দেখো যে প্রায় সবগুলোই চৌম্বক বলরেখা এই তলটার মধ্যে পাস করলো। আর সেজন্য দেখো এই ফিগারের জন্য যে এখানে ম্যাগনেটিক ফ্লাক্স হলো ম্যাক্সিমাম, এখানে ম্যাগনেটিক ফ্লাক্স ম্যাক্সিমাম। আবার এখানে দেখো এই সারফেসটা যে এরিয়া ভেক্টর সেটা কিন্তু এইদিকে,
দেখো এটাকে আবার একটু ঘুরাই দিলাম, এটাকে এরকম পারপেন্ডিকুলার করলাম। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এরিয়া ভেক্টর হলো এটা। আবার দেখো ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশন সেটাও কিন্তু এইদিকে, যে ম্যাগনেটিক ফিল্ডের যে দিক সেটাও কিন্তু এরকম। ওকে, এমডি আলামিন বললো আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তুমি অনেক, ওয়ালাইকুম সালাম। তুমি অনেক লেট করে জয়েন করলা। আচ্ছা, ওকে, এখন ক্লাসটায় মনোযোগ দাও, আশা করি বুঝবা। তাহলে দেখো এই এই চিত্রের জন্য, দেখো এই চিত্রের জন্য এই এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড, দেখো এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড এর ইন্টারমিডিয়েট যে অ্যাঙ্গেল সেটা কিন্তু 0 ডিগ্রি। দেখো ইন্টারমিডিয়েট যে অ্যাঙ্গেল সেটা কিন্তু 0 ডিগ্রি, ঠিক আছে। দেখো এই যে প্লেনটা কিন্তু, দেখো এই এরিয়াটার যে প্লেন, সারফেসটা যে তল, সেই তলটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্ব অথবা পারপেন্ডিকুলার। দেখো সারফেসটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার অথবা লম্ব। কিন্তু আমরা যদি এরিয়া ভেক্টর নিয়ে চিন্তা করি, এই সবগুলো অ্যাঙ্গেল কিন্তু আমি এরিয়া ভেক্টরের সাথে কনসিডার করছি। দেখো সবগুলো অ্যাঙ্গেল এরিয়া ভেক্টরের রেসপেক্টে আমরা কনসিডার করছি। তো এটার ক্ষেত্রে 90 ডিগ্রি, এটার ক্ষেত্রে থেটা, আর এটার ক্ষেত্রে কিন্তু 0 ডিগ্রি। তাহলে দেখো এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ অথবা ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, সেক্ষেত্রে ওই এরিয়াটার মধ্য দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাস করবে, সবচেয়ে বেশি পরিমাণ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাস করবে। তো সেই ক্ষেত্রে আমরা কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা এরিয়া এভাবে সেট করি, একটা সারফেস যদি আমরা এভাবে সেট করি, তাহলে সেক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্স হবে ম্যাক্সিমাম, ঠিক আছে। সেক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্স হবে ম্যাক্সিমাম। তাহলে দেখো এই তিনটা ফিগার থেকে কিন্তু অনেক এমসিকিউ কোশ্চেন আসে, ঠিক আছে। এই তিনটা, দেখো এখান থেকে, তাহলে দেখো যে এই তিনটা ফিগারের ক্ষেত্রে দেখো এখানে ম্যাগনেটিক ফ্লাক্স 0, দেখো এটাতে ম্যাগনেটিক ফ্লাক্স 0, কারণ হলো এই সারফেসটার মধ্যে দিয়ে কোনো লাইন্স অফ ফোর্স পাস করেনি, সেই জন্য এখানে ম্যাগনেটিক ফ্লাক্স 0। আর এটার ক্ষেত্রে দেখো এটা একটু অ্যাঙ্গেল করে দেওয়াতে, এই সারফেসটা একটু অ্যাঙ্গেল করে সেট করাতে এই সারফেসটার মধ্যে দিয়ে কিছু কিছু ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাস করতেছে, সেই জন্য এখানে কিছু পরিমাণ ফ্লাক্স আছে। তো এটাকে আমরা বললাম যে মিডিয়াম ফ্লাক্স। আর এই সেম ফ্লাক্সটাকে যদি আমরা এরকম করে রাখি, এভাবে সেট করি, তাহলে এই ক্ষেত্রে দেখো যে এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী যে কোণটা সেটা হলো 0 ডিগ্রি। আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি লাইন্স অফ ফোর্স পাস করবে এরিয়াটার মধ্যে দিয়ে। আর আমরা এটা জানি যে যত বেশি লাইন্স অফ ফোর্স পাস করবে অথবা চৌম্বক বলরেখা যত বেশি পাস করবে, ফ্লাক্স তত বেশি হবে। তাহলে এই তিনটা ফিগারের জন্য দেখো, এই ফিগারের জন্য এই ফ্লাক্স হলো ম্যাক্সিমাম, এটার আমরা মিডিয়াম কনসিডার করলাম, আর 0। তো এই ফিগারগুলো আমাদের কাজে লাগবে অনেক, ঠিক আছে। আর এগুলো থেকে কিন্তু অনেক এমসিকিউ কোশ্চেনও আসবে, এমনকি অ্যাডমিশন টেস্টেও অনেক কোশ্চেন আসে এগুলো থেকে। তো এটা আসলে একটু মনে রাখতে হবে। তো তোমরা এখানে এটার সাথে এলোমেলো করবে না যে এই সারফেসের সাথে কোণ আর হলো এই এরিয়া ভেক্টরের সাথে কোণ, মানে তলের সাথে কোণ আর এরিয়া কোণটা বলতে, সেটা তোমাদের একটু লক্ষ্য করতে, যে এরিয়া ভেক্টরের সাথে বলতেছে নাকি সারফেসের সাথে বলতেছে, এটা চিন্তা করতে হবে, ঠিক আছে। যদি আমরা সারফেস নিয়ে চিন্তা করি, তাহলে দেখো এই সারফেস অথবা তল আর ম্যাগনেটিক ফিল্ড, এটার ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেল 0 ডিগ্রি যদি আমরা সারফেস নিয়ে চিন্তা করি, ঠিক আছে। আর সারফেস নিয়ে চিন্তা করলে দেখো এই সারফেস আর ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যবর্তী কোণ অথবা ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি হবে যদি সারফেস নিয়ে চিন্তা করি, ঠিক আছে। আর অ্যাঙ্গেল কিন্তু সবসময় এরিয়া ভেক্টরের সাথে কম্পেয়ার করে অ্যাঙ্গেল আমরা কনসিডার করি। তো এরিয়া ভেক্টরটা আমরা ওই জন্য দেখালাম যে অ্যাঙ্গেলগুলো কিভাবে হলে ফ্লাক্স ম্যাক্সিমাম হবে, কিভাবে হলে ফ্লাক্স মিনিমাম হবে, সেই জিনিসগুলো আমরা দেখালাম। ওকে, আশা করি সবাই এটা বুঝছো। আচ্ছা, এবার দেখো আমরা ম্যাগনেটিক ফ্লাক্সের যে মেইন ডেফিনেশনটা সেটা আমরা দেখব। দেখো এই টাইপের আমরা ফিগার দেখছি অলরেডি। তো এই সারফেসটার যে এরিয়া, দেখো এই সারফেসটার যে এটা এই মানে এ দিয়ে ইয়া করলাম, ডিনোট করলাম অথবা রিপ্রেজেন্ট করলাম, আর ম্যাগনেটিক ফিল্ড হলো এটা। তো আমরা অলরেডি দেখছি যে এরিয়া যত বেশি হবে এই ফ্লাক্স তত বেশি হবে, আবার ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ যত ইনক্রিজ করবে ফ্লাক্স তত ইনক্রিজ করবে। তাহলে এটাকে আমরা ইজিলি বলতে পারি, দেখো যে কোনো তলের ক্ষেত্রফল এ, দেখো এই সারফেসটার ক্ষেত্রফল এরিয়া, এই সারফেসটার এরিয়া হলো এ, এবং ওই তলের লম্ব বরাবর, দেখো এই তলের লম্ব বরাবর অথবা পারপেন্ডিকুলারলি যে ম্যাগনেটিক ফিল্ড সেটা হলো বি। দেখো এই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু এই তলটার অথবা সারফেসটার পারপেন্ডিকুলার, এটা হলো বি। দেন যে ফ্লাক্সটা হবে চৌম্বক ফ্লাক্স, এটাকে আমরা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম। তো এই ফাই ইকুয়ালস আমরা যে এ ইন্টু বি, তো এই ফর্মুলাটা বক্স করে রাখলাম আমরা, এটা আসলে মনে রাখতে হবে
যে দেখো এটা হলো এরিয়া, এরিয়ার ভ্যালু, দেখো এই যে এরিয়ার ভ্যালু, আর এই বিটা হলো ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু। তো এই দুটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আসলে আমরা এই ফ্লাক্সের অ্যামাউন্ট পাবো। তাহলে ফ্লাক্স ইকুয়ালস দেখো যে এবি লিখলাম আমরা। এখন দেখো যদি এরিয়াটা যদি এরকমই থাকে, দেখো এরিয়া আমরা চেঞ্জ করলাম না, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড দেখো এরিয়াটা আমরা সেম এভাবে রাখলাম আগেরটার মতোই। এখন আমরা যদি ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করে দিই, দেখো যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করে দিই, ম্যাগনেটিক ফিল্ড আমরা এরকম করে দিলাম, দেখো একটু অ্যাঙ্গেল করে দিলাম, দেখো এখানে এরকম এরকম ছিল, আর এটাকে আমরা একটু অ্যাঙ্গেল করে দিলাম। তো এখন এই অ্যাঙ্গেল করে দিলে দেখো এই ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল আমরা এটা এই ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন চিন্তা করলাম, এটা যে এটা হলো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন অথবা এই চৌম্বক ক্ষেত্রের দিক, আর এটা হলো এরিয়া ভেক্টর, ঠিক আছে, এটা হলো এটা হলো এরিয়া ভেক্টর, আর এটা হলো ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, এরিয়া ভেক্টর আর এটা হলো ম্যাগনেটিক ফিল্ড। তো এই দুটার ইন্টারমিডিয়েট যে অ্যাঙ্গেল, দেখো এই দুইটার ইন্টারমিডিয়েট যে অ্যাঙ্গেল সেটাকে আমরা থেটা ধরলাম। আচ্ছা এখন দেখো যে এই যে ম্যাগনেটিক ফ্লাক্স বের করতেছি, এই বিটা কিন্তু অবশ্যই এই সারফেসটার পারপেন্ডিকুলার হতে হবে, এই বিটা কিন্তু অবশ্যই সারফেসটার পারপেন্ডিকুলার হতে হবে। যদি পারপেন্ডিকুলারলি না হয় তাহলে পারপেন্ডিকুলারলি কতটুকু কম্পোনেন্ট আছে অথবা কতটুকু উপাংশ আছে সেটা কনসিডার করতে হবে। ভালোভাবে লক্ষ্য করো যে এই যে এখানে বিটা আমরা ধরলাম যে ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যালু, এই ভ্যালুটা কিন্তু অবশ্যই এই সারফেসটার পারপেন্ডিকুলারলি নিতে হবে। যদি এই ম্যাগনেটিক ফিল্ড সারফেসের পারপেন্ডিকুলারলি না থাকে তাহলে আসলে আমরা ম্যাগনেটিক ফিল্ড যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এটাকে আমরা ডিফারেন্ট কম্পোনেন্টে ডিভাইড করতে পারি, বিভিন্ন উপাংশে ভাগ করতে পারি। তাহলে যদি এই সারফেসের পারপেন্ডিকুলার যদি না থাকে, যেমন এই ফিগারের মতো, তখন আসলে পারপেন্ডিকুলারলি ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট কত অথবা ভ্যালু কত সেটা আমাদের বের করে নিতে হবে। দেখো এই অ্যাঙ্গেলটা যেহেতু থেটা, তাহলে এই সারফেসের পারপেন্ডিকুলারলি ভ্যালু আমরা জানি যে বি কস থেটা। দেখো এই অ্যাঙ্গেলটা যেহেতু থেটা, তো স্যার এই সারফেসের পারপেন্ডিকুলারলি ম্যাগনেটিক ফিল্ডের যে কম্পোনেন্ট অথবা উপাংশ সেটাকে আমরা বি কস থেটা লিখতে পারি। ওকে, তাহলে এখন এই ক্ষেত্রে দেখো, যেমন এখানে দেখো যে বি চৌম্বক ক্ষেত্রে যদি তলের সাথে থেটা লম্বের সাথে থেটা কোণ উৎপন্ন করে, এই বি চৌম্বক ক্ষেত্রটা এই তলের লম্বের সাথে যদি থেটা কোণ উৎপন্ন করে অথবা অবস্থিত হয়, সেক্ষেত্রে তলের লম্ব বরাবর চৌম্বক উপাংশ, দেখো ইফ দ্য ম্যাগনেটিক ফিল্ড বি ইজ লোকেটেড এট অ্যান অ্যাঙ্গেল থেটা with the perpendicular to the plane, then the component of the magnetic field along the perpendicular direction of the plane will be নাকি এই পারপেন্ডিকুলার ডিরেকশন অনুযায়ী এই বরাবর ম্যাগনেটিক ফিল্ডের যে কম্পোনেন্ট সেটা হবে বি কস থেটা। ঠিক আছে, তাহলে আমরা যে এই ফিগারের জন্য ফ্লাক্সের ডেফিনেশন একটু আমরা চেঞ্জ করতে পারি, কারণ এই ফিগারের জন্য আমাদের টোটাল বিটা কিন্তু ইফেক্টিভ না, মানে এটার জন্য যেহেতু ইফেক্টিভ ফুল বিটা ইউজ করছি, কিন্তু এই ফিগারের জন্য দেখো টোটাল বিটা কিন্তু ইফেক্টিভ না। তাহলে আমরা যতটুকু ইফেক্টিভ এতটুকুর ভ্যালু নিব, এই বি এর রিপ্লেসমেন্টে আমরা এখন বি কস থেটা ইউজ করব। তাহলে আমরা দেখো যে সেক্ষেত্রে ইন দ্যাট কেস, মানে ইন দিস কেস, এই কেসটার ক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্স আমরা ফাই কস আমরা লিখতে পারো, দেখো যে এ বি কস থেটা, দেখো এ বি কস থেটা। তাহলে দেখো এই ফিগারের মানে এই ইকুয়েশনের জন্য আমরা বি এর পরিবর্তে আমরা এখানে লিখলাম বি কস থেটা, দেখো বি এর পরিবর্তে আমরা লিখলাম বি কস থেটা। তো তোমরা এটা দেখো, তোমরা এটা জানো যে এই ফ্লাক্স, দেখো ফ্লাক্স এ ফাই ইকুয়ালস এ বি কস থেটা, দেখো এ ফাই এটা ইকুয়ালস হলো এ বি কস থেটা। আর তোমরা এই ভেক্টর প্রোডাক্ট মানে ভেক্টর প্রোডাক্ট অথবা ভেক্টরের ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট এটা তোমরা ভেক্টর চ্যাপ্টারে পড়ছো ফার্স্ট পার্টে। তো এখান থেকে আমরা খুব ইজিলি কিন্তু এটা লিখতে পারি যে এ বি কস থেটা এটাকে আমরা কি এ ডট বি লিখতে পারি। ঠিক আছে, এ কস থেটা এটাকে আমরা এ ডট বি লিখতে পারি। ঠিক আছে, তো আমরা দেখো ফ্লাক্স বের করব হলো এই ইকুয়েশন কখন ইউজ করব, এই ধরনের কেস যখন এই ম্যাগনেটিক ফিল্ড আর হলো এরিয়া ভেক্টরের মধ্যবর্তী কোণ অথবা ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে। তো এটা কিন্তু স্পেসিফিক কেস, এইটার জেনারেল ফর্ম হলো এইটা অথবা এটা। দেখো এই ইকুয়েশনটার জেনারেল ফর্ম হলো এইটা অথবা এটা, এইটা অথবা এটা, এটা আর এটা কিন্তু অ্যাকচুয়ালি সেম, জাস্ট এটাকে আমরা ভেক্টর ফর্মে লিখলাম। ওকে, তাহলে এই ইকুয়েশনটা যে কোনো পদ্ধতি কিন্তু অ্যাপ্লাই করা যাবে, যে এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে, এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। যদি আমরা এই ইকুয়েশনটা এই ফিগারের জন্য অ্যাপ্লাই করি তাহলে এখানে অ্যাঙ্গেল 0 হবে, এখানে অ্যাঙ্গেল 0 হবে, তাহলে cos 0 ডিগ্রি ইকুয়াল জানো তোমরা 0, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু ফাই ইকুয়ালস এই পাচ্ছি। তাহলে আমরা দেখো এটার ইউনিটটা একটু দেখব, যে ইউনিট যে এই চৌম্বক ফ্লাক্স অথবা ম্যাগনেটিক ফ্লাক্সের যে ইউনিট, এখানে দেখো ম্যাগনেটিক ফ্লাক্স ফাই ইকুয়ালস এ বি। তো এটা হলো এরিয়া, বিটা হলো ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এটা হলো এরিয়া, বিটা হলো ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু।
তো আমরা জানি এরিয়ার যে ইউনিট সেটা হলো মিটার স্কোয়ার, এসআই ইউনিট এটা হলো মিটার স্কোয়ার। আর আমরা চ্যাপ্টার দেখছি যে ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যালু মানে ইউনিট সেটা হলো টেসলা, এটা আমরা এই প্রিভিয়াস চ্যাপ্টারে অলরেডি দেখছি। তাহলে এখানে অ্যাকচুয়ালি দেখো যে মিটার স্কোয়ার টেসলা, এই চৌম্বক ফ্লাক্স যে ইউনিট সেটা হলো মিটার স্কোয়ার টেসলা, অথবা এটাকে আমরা টেসলা মিটার স্কোয়ার লিখতে পারি। দেখো এরকম টেসলা মিটার স্কোয়ার লিখতে পারি। আর তোমরা এই যে অলরেডি আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে পড়ছিলাম যে 1 টেসলা মিটার স্কোয়ার, দেখো 1 টেসলা মিটার স্কোয়ার ইকুয়ালস 1 ওয়েবার। তো ওয়েবার দিয়েও আমরা ম্যাগনেটিক মেজার করতে পারবো, এই ওয়েবার ইউনিটটা ইউজ করতে পারবো। তাহলে এই রিলেশনটা একটু মনে রাখবা যে 1 টেসলা মিটার স্কোয়ার, দেখো 1 টেসলা মিটার স্কোয়ার ইকুয়ালস 1 ওয়েবার। তার মানে কি যেখানে টেসলা মিটার স্কোয়ার আছে, দেখো যেখানে টেসলা মিটার স্কোয়ার আছে এই টেসলা মিটার স্কোয়ারের পরিবর্তে আমরা ওয়েবার ইউজ করতে পারি। ওকে, তো আশা করি সবাই এটা বুঝছো। আচ্ছা, এখন দেখো ম্যাগনেটিক ফ্লাক্স এটার যে ডেফিনেশনটা যেটা তোমরা আসলে এক্সামের কপিতে লিখবা সেটা আমরা একটু দেখি। তাহলে দেখো এই ম্যাগনেটিক মানে ফ্লাক্সের যে ডেফিনেশনটা আমরা, তো এই ডেফিনেশনটা হলো এটা। তো এই ডেফিনেশনের দেখো এটা হলো এরিয়া, দেখো এটা হলো এরিয়া, আর বি কস থিটা, দেখো এই বি কস থিটা এটা হলো এই সারফেসটার লম্ব অথবা সারফেসটার পারপেন্ডিকুলারলি এই ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট অথবা ক্ষেত্রের উপাংশ। দেখো বি কস থিটা এটা হলো এই সারফেসটার লম্ব বরাবর অথবা এই সারফেসটার উপর পারপেন্ডিকুলারলি যে ম্যাগনেটিক ফিল্ডের কতটুকু ভ্যালু আছে অথবা কতটুকু কম্পোনেন্ট আছে সেটা, ঠিক আছে। তাহলে এই দুইটার যে মাল্টিপ্লাই অথবা প্রোডাক্ট সেটাই হলো ফ্লাক্স। দেখো এরিয়া আর বি কস থিটা, এরিয়া আর বি কস থিটা এই দুটার প্রোডাক্ট অথবা গুণফল এটাই হলো ফ্লাক্স। তো এই ইকুয়েশনটাকে আমরা যদি একটু ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখি, দেখো এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখি তাহলে আসলে আমরা চৌম্বক ফ্লাক্সের ডেফিনেশনটা পেয়ে যাব। দেখো এই সমীকরণটাকে যদি আমরা একটু সমীকরণ মানে ল্যাঙ্গুয়েজ অথবা ভাষায় প্রকাশ করি তাহলে অ্যাকচুয়ালি আমরা এই চৌম্বক ফ্লাক্স অথবা ম্যাগনেটিক ফ্লাক্সের ডেফিনেশনটা পেয়ে যাব। তো দেখো ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি, দেখো যে দেখো কোন তলের ক্ষেত্রফল, দেখো এই কোন তলের ক্ষেত্রফল তার মানে কি এ, এবং ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণকে, দেখো এই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশ হলো এইটা। দেখো এই তলটার অথবা এই সারফেসটার পারপেন্ডিকুলারলি ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট হলো এইটা। তো এই দুটো কম্পোনেন্টের গুণফল অথবা প্রোডাক্টই হলো এই তলটার সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স, ঠিক আছে। এই সারফেসের সাথে, দেখো এই সারফেসটার সাথে লিঙ্কড ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে আমরা এটা বলতে পারি দেখো যে কোন তলের ক্ষেত্রফল, দেখো কোন তলের ক্ষেত্রফল এই যে ক্ষেত্রফল এটা, এবং ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে ওই তলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স বলে। তো এই সংজ্ঞা দিয়ে তোমরা এই ইকুয়েশনটা দিয়ে দিবা তাহলে দেখবে একদম ফুল মার্কস পেয়ে যাবা। আমরা ইংলিশে বলতে পারি যে দ্য প্রোডাক্ট অফ দ্য এরিয়া, দেখো দ্য প্রোডাক্ট অফ দ্য এরিয়া অফ এ সারফেস, দেখো প্রোডাক্ট অফ দ্য এরিয়া অফ এ সারফেস অ্যান্ড দ্য কম্পোনেন্ট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু দ্য সারফেস ইজ কল্ড ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য সারফেস। তার মানে দেখো যে এই এরিয়া সারফেসটার এরিয়া আর এই ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট, সারফেসটার এরিয়া আর ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট জাস্ট এই দুটোর গুণফল অথবা প্রোডাক্টই হলো এই সারফেসের সংশ্লিষ্ট অথবা লিঙ্কড ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে, তো আশা করি সবাই এটা বুঝছো। এখন দেখো এই চৌম্বক ফ্লাক্স ঘনত্ব অথবা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি এটা কি আসলে একটু খেয়াল করো। তো যেহেতু আমরা চৌম্বক ফ্লাক্স অথবা ম্যাগনেটিক ফ্লাক্স অলরেডি বুঝে গেছি, তাহলে এখান থেকে আমরা যে এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি অথবা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব এটাও খুব ইজিলি বোঝা যাবে। দেখো এটা আসলে এই চৌম্বক ফ্লাক্সের একটা স্পেশাল কেস। দেখো চৌম্বক ফ্লাক্স ঘনত্ব এটা হলো চৌম্বক ফ্লাক্স অথবা ম্যাগনেটিক ফ্লাক্সের একটা স্পেশাল কেস। সেটা হলো দেখো এই ম্যাগনেটিক ফ্লাক্সের ক্ষেত্রে আমরা এই এরিয়াটা যে কোনো একটা র্যান্ডমলি এরিয়া চিন্তা করছি, এই এরিয়ার ভ্যালু যে কোনোটা হতে পারে। এখন আমরা যদি এটাকে একটু জেনারেলাইজ করি যে এই এরিয়াটাকে আমরা ইউনিট চিন্তা করব, ঠিক আছে। তার মানে কি ইউনিট এরিয়া, এই ফ্লাক্সের ক্ষেত্রে এটা যে কোনো এরিয়া ছিল। এখন ডেনসিটির ক্ষেত্রে দেখো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির ক্ষেত্রে এই এরিয়াটাকে আমরা ইউনিট চিন্তা করব। তার মানে কি 1 মিটার স্কোয়ার চিন্তা করব এসআই সিস্টেমে, অথবা 1 সেন্টিমিটার স্কোয়ার চিন্তা করব। তার মানে এটা হবে ইউনিট এরিয়া। তাহলে আমরা দেখো যদি এই পয়েন্টের ডেনসিটি বের করতে চাই, ধরো এটা একটা পয়েন্ট, এই পয়েন্টের ডেনসিটি বের করতে চাই ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, তাহলে আমাদেরকে এই পয়েন্টের আশেপাশে ইউনিট এরিয়ার একটা সারফেস চিন্তা করতে হবে। দেখো যদি আমরা এই পয়েন্টের ডেনসিটি বের করতে চাই ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, তাহলে এই পয়েন্টটার আশেপাশে সারাউন্ডিং এরিয়াতে আমাদের একটা ইউনিট এরিয়া কনসিডার করতে হবে।
আর ওই ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে লাইন্স অফ ফোর্স পাস করবে সেটাই হলো ডেনসিটি অথবা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। ঠিক আছে, তাহলে এই দুটার মধ্যে হলো ডিফারেন্স হলো, এটার ক্ষেত্রে হলো এনি এরিয়া, ম্যাগনেটিক ফ্লাক্সের ক্ষেত্রে হলো এনি এরিয়া, আর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির ক্ষেত্রে ইউনিট এরিয়া। জাস্ট এতটুকু ডিফারেন্স, আর অন্য সব কিছু সেম। তো আমরা ডেফিনেশনটা এভাবে চিন্তা করতে পারি, দেখো যে কোনো বিন্দুর আশেপাশে একক ক্ষেত্রফল দিয়ে, দেখো এই বিন্দুটার আশেপাশে আমরা এখন একক ক্ষেত্রফল চিন্তা করব, যে একক ক্ষেত্রফল দিয়ে অতিক্রমকারী চৌম্বক ফ্লাক্সকে, একক ক্ষেত্রফল দিয়ে অতিক্রমকারী চৌম্বক ফ্লাক্সকে ওই বিন্দুতে ওই তলের লম্ব বরাবর চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলে। ঠিক আছে, হ্যাঁ, ওই তলের লম্ব বরাবর চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলে। তাহলে এখন দেখো, দ্য ম্যাগনেটিক ফ্লাক্স পাসিং থ্রু ইউনিট এরিয়া অফ এ সারফেস অ্যারাউন্ড এ পয়েন্ট ইজ কল্ড দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি অ্যাট দ্যাট পয়েন্ট অ্যালং দ্য পারপেন্ডিকুলার ডাইরেকশন অফ দ্য সারফেস। ঠিক আছে, এই সারফেসের পারপেন্ডিকুলার ডাইরেকশন। তো আশা করি আজকের ক্লাসগুলো সবাই বুঝছো। তো আমাদের ক্লাস